গার্ডেন রিচে বহুতল বিপর্যয় নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। প্রশাসনের নজর এড়িয়ে এই বহুতল গড়ে উঠেছে বলে মনে হয় না, এমনই মন্তব্য করলেন প্রধান বিচারপতি। যে আধিকারিকের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে তাকেই নাকি সরকার তদন্ত রিপোর্ট দিতে বলেছে, সেটা কিভাবে সম্ভব? প্রশ্ন তুললেন মাননীয় প্রধান বিচারপতি। আইন থাকলেই হবে না, তাকে বলবৎ করার মতো পরিকাঠামো থাকতে হবে। যদি গুলি ছাড়া বন্দুক দিয়ে সৈন্যদের সীমান্তে যুদ্ধে পাঠানো হয় তাহলে কি লাভ হবে? এনডিআরএফ গার্ডেন রিচে উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে বলে শুনলাম, কিন্তু আর যদি কেউ থাকে তাহলে কি হবে? প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। গার্ডেন রিচে বহুতল বিপর্যয় নিয়ে এর আগেও আমরা দেখলাম যে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনিও কিন্তু এ বিষয়ে প্রশ্ন তোলেন, এবং তারপর আজ যেটা দেখা যাচ্ছে যে প্রধান বিচারপতি তিনিও বেশ কিছু প্রশ্ন তোলেন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, অমৃতা সিনহার পর হাইকোর্টের প্রধান বিচারপতি তিনিও কিন্তু আজ এই গার্ডেন রিচে বহুতল বিপর্যয় নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন। কি বললেন তিনি? দেখো, মাননীয় প্রধান বিচারপতির মন্তব্য হচ্ছে যে বহুতল নিয়ে বিতর্ক বা যে বহুতল ভেঙে পড়ায় এত বিপত্তি, প্রশাসনের নজর এড়িয়ে সেই বহুতল গড়ে উঠেছিল বলে মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন না। তার পাশাপাশি তিনি কিন্তু সরকার বা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে সরকারি আধিকারিককে বর্তমানে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে, এই মামলায় সেই আধিকারিকের বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছে। ফলত যার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তাকেই ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তাকে রিপোর্ট জমা দিতে বলা হচ্ছে। এটা কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে মাননীয় প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন, এবং তার পাশাপাশি তিনি কিন্তু বলেছেন এই যে একটা আইন রয়েছে, অর্থাৎ যে কোনো বিধিবদ্ধ সংস্থার হাতে যে আইন রয়েছে বা যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা শুধু থাকলেই হবে না, সেই আইন বলবৎ করার মতো পরিকাঠামো থাকার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। এবং এক্ষেত্রে সেই পরিকাঠামো নেই বলেই তিনি কিন্তু মনে করছেন। তিনি একেবারে উদাহরণ দিয়ে বলছেন যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হাতে অসীম বা অপরিসীম ক্ষমতা রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে একজন বা দুজন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক তারা স্কুটারে করে কোনো ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন এবং সেখানে তাদেরকে মার খেয়ে ফিরতে হচ্ছে। ফলত সেখানে এই যে আইন বা যে ক্ষমতা তাদের কাছে রয়েছে সেটা বলবৎ করার মতো পরিকাঠামো সেই ব্যক্তিদের কাছে নেই। ফলে এই গোটা যে ঘটনাক্রম, সেই গোটা ঘটনাক্রম নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন, এবং তিনি কিন্তু আরো বলেছেন যে গুলি ছাড়া সৈনিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে আদৌ কোনো লাভ হবে কিনা সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তার পাশাপাশি তিনি কিন্তু মন্তব্য বলেছেন যে আপনি মনে করুন যে কোনো একজন ব্যক্তি তিনি বৈধ সমস্ত রকম অনুমতি নিয়ে তার বাড়ির যে নির্মাণ কাজ সেটা আরম্ভ করলেন, সঙ্গে সঙ্গে এলাকার দুই ব্যক্তি সেখানে এসে উপস্থিত হলেন এবং তারা গিয়ে কাউন্সিলরকে গোটা ঘটনা সম্পর্কে অবগত করলেন। কিন্তু তারা বলছেন যে উল্টো দিকে যখন এরম ঘটনা ঘটে যে কোনো ধরনের অনুমতি যখন নেওয়া হয় না, সেই অনুমতি না নিয়ে নির্মাণ কাজ শুরু হয়ে যায়, নির্মাণ কাজ শেষ হয়ে যায়, বাড়ি বিক্রি হয়ে যায়, সেই সময় কিন্তু গোটা এই ধরনের কোনো ঘটনা ঘটে না। ফলে তো এলাকার কাউন্সিলরদের যে ভূমিকা সেটা নিয়েও মাননীয় প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন, এবং এখানে এই ধরনের যে অবৈধ বাড়ি তৈরি হচ্ছে, নির্মাণ হচ্ছে এবং সেগুলো জঘন্যভাবে নির্মাণ করা হচ্ছে এবং সেগুলো একেবারে নিম্নমানের জিনিসপত্র দিয়ে বানানো হচ্ছে এবং কোনো প্রয়োজনীয় অনুমতি নেওয়া হচ্ছে না, সেটা নিয়ে মাননীয় প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করেছেন। এবং তিনি বলেছেন যে পঞ্চায়েত এলাকার প্রতিটি পঞ্চায়েত এলাকায় এবং প্রতিটি পুরসভা এলাকায় এই ধরনের একটা মনিটরিং সেল থাকা দরকার, যারা কিন্তু এই নজরদারির কাজটা করবে। ফলত এখানে কোথাও গিয়ে নজরদারির অভাব রয়েছে বলে মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন। সব মিলিয়ে ওই এলাকার বর্তমানে যে ক্ষতিগ্রস্ত মানুষরা রয়েছেন তাদের আপাতত একটা অস্থায়ী পুনর্বাসন এবং তাদের খাবার দাবারের বন্দোবস্ত করার জন্য সরকারকে তিনি নির্দেশ দিয়েছেন, এবং এই মর্মে 4 এপ্রিল এই মামলার পরবর্তী পর্যায়ে শুনানি হবে এবং সেই সময় প্রয়োজনীয় যা নির্দেশ রয়েছে সেটা মাননীয় প্রধান বিচারপতি দেবেন। অনেক ধন্যবাদ সৌভিক তোমাকে। অর্থাৎ আইন রয়েছে, কিন্তু আইনটা সঠিকভাবে বলবৎ করা হচ্ছে কিনা সেই প্রক্রিয়াটা কি সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে, এবং নজরদারির যে গোটা ঘটনায় নজরদারির যে অভাব রয়েছে তা কিন্তু স্পষ্ট করেই বলেছেন মহামান্য বিচারপতি।